আমরা মধ্যবিত্ত, প্রত্যেকটি মধ্যবিত্ত পরিবারে একটি করে গল্প আছে। সেই গল্প হয়তো কেউ কখনো সত্যি দিয়ে সাজায়, আবার কেউ কখনো মিথ্যা দিয়ে সাজায়। আজ আমি আমার জীবনের কিংবা আমাদের মধ্যবিত্ত পরিবারের সত্যিটাই তোমাদের কাছে তুলে ধরবো, যেটা বেশ কয়েকদিন ধরে আমার মাথায় নাড়া দিচ্ছে। আচ্ছা, সত্যি তোমরা ভেবে দেখো তো যে আমরা ভিডিওর মাধ্যমে যেটা তোমাদেরকে দেখাই সেটা কি আদতেও সত্যিই কি এভাবে জীবনযাপন করা সম্ভব? আচ্ছা, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আচ্ছা, এই ভিডিও ক্লিপগুলো কিন্তু আগের ছিল। তোমরা সবাই জানো আমাদের অসহ্য চলছে, আমাকে এটা বারবারই বলতে হচ্ছে। তাই এখন তোমাদের সঙ্গে যেগুলো আমি টুকরো টাকরা ভিডিও শেয়ার করছি সেগুলো কিন্তু আগের ভিডিও ছিল। আর তাছাড়া অসহ্য বাড়িতে তো প্রচুর কাজ থাকে, হয়তো 2-4 দিন তোমাদের সঙ্গে ভিডিও পোস্ট করতে নাও পারি, আবার করতেও পারি যদি সময় পাই। সেটা সময় বলবে, আমি বলতে পারছি না। এখানে আমি আলমারিটাকে সুন্দর করে মুছে নিয়েছি। জানো তো, একদিক থেকে কষ্ট কম হয়েছে। আমার ঘর তো প্রত্যেক দিনই গোছানো থাকে, প্রায়ই আমার ঘর ঝাড়া মোছা করা থাকে, প্রত্যেকটা জিনিস মোছা থাকে। সেক্ষেত্রে খুব বেশি নোংরা কিন্তু আমার ঘরে হয়নি। আর তার আগে তোমরা তো দেখেছো, এই তো কয়েকদিন আগে পুজো উপলক্ষে কিন্তু ঘর ছেড়ে নিয়েছি। আমার কষ্ট অনেকটা কম হয়েছে। তবে হ্যাঁ, প্রচুর জামাকাপড় বাইরে রয়েছে, সেগুলোকে সব ধুতে কাচতে হবে, পর্দা কাচতে হবে, মানে যেসব জিনিসগুলো আমরা ব্যবহার করছি সবই কাচতে হবে। ওই কাচাকাচির ঝামেলাটা বেশি। কাচাকাচির ঝামেলাটাও তো সেরে রেখেছিলাম, তবে আমরা তো জানতাম না যে আমাদের মাঝখান থেকে মানুষটা এভাবে চলে যাবে আর এভাবে আমাদের অসহ্য পড়ে যাবে। যাকে কাজকর্ম সারার পর আমি কিন্তু একেবারে স্নান করে নিয়েছি। আর স্নান করে রেডি হয়ে নিয়েছি। ছেলে গিয়েছিল স্কুলে, ওকে আনতে যেতে হবে। আর এই পর্যায়ে একটু সিঁদুর পরে নিচ্ছি। খেয়াল করো, এই পর্যায়ে আমার চুলগুলো কিন্তু বড় বড়ই ছিল, তখনও কিন্তু চুল কাটিনি। আসলে চুল কাটতে গিয়েছিলাম যেদিন আমার ভাসুর মারা গেছে রাত্রেবেলা 8:45টার দিকে, সেদিন আমি একদম সকাল 11টায় গিয়ে চুল কেটে এসেছিলাম। আমি জানতামও না যে সেদিনই ওরকম হয়ে যাবে। আর পার্লারে বলেও এসেছিলাম যে স্পা করব, তাহলে একটা টাইম দিও আমাকে। হয়তো আমি চুল কাটার পরের দিন একটু হেয়ার স্পাও করতে যেতাম। থাকে নবমীর দিন তো আমাদের হচ্ছে কামান পড়ছে, মানে ক্ষৌর কার্য পড়ছে। যদি নবমীর দিন সম্ভব হয় তাহলে নবমীর দিনই একটু হেয়ার স্পা করতে যাবো আর কি। এ পর্যায়ে দেখো আমার চুলগুলো কত বড় বড় ছিল। আচ্ছা, চুলগুলো মনে হয় একটু বেশি ছোট করে কাটা হয়ে গেছে, তাই না? আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে রেডি হতে হতে তোমাদের সাথে একটা কথা না শেয়ার করলেই নয়, যেটা প্রত্যেক দিন বলি গো। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আমি যেখানে বসে ভয়েস ওভার দিচ্ছি একদম ফাঁকা মাঠের পাশে, আমাদের জমির পাশে, একদম আমার ডান সাইডে না একটা পাখি ডাকছে। আমি পাখিটাকে একটু ভিডিও ক্যাপচার করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আচ্ছা, এ পর্যায়ে সোনাকে কিন্তু স্কুল থেকে নিয়ে চলেও এসেছি। আর এই যে ভাতও কিন্তু আমার হয়ে গেছিলো, সেই সাথে ছেলের জন্য দিয়েছিলাম একটা ডিম সেদ্ধ, আর এদিকে করেছিলাম টমেটো, ঝিঙে আর আলু দিয়ে ডিমের তরকারি। আর ডিমটা আমি ভেঙে ভেজে করেছিলাম। আচ্ছা, এবার একটা কথা বলি, বাস্তবতা কিন্তু ভীষণ কঠিন, সেটা আমরা সবাই জানি। মধ্যবিত্ত পরিবার মানেই সচ্ছলতা, তবে সচ্ছলতার পেছনে থাকে স্ট্রাগল। আমাদের মধ্যবিত্ত পরিবারে স্ট্রাগল না করলে কখনো সচ্ছলভাবে চলা যায় না। আমরা সবাই জানি যে এখন বর্তমান সময়ে দ্রব্যমূল্য আগুন ছোঁয়া, একদম প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। হ্যাঁ, যে তুলনায় প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, প্রত্যেকটা জিনিসের দাম দ্বিগুণ হয়েছে, সে তুলনায় আমাদের পারিশ্রমিক কিন্তু বাড়েনি। এই যে চাকরি বাকরির কথা আমি বাদই দিলাম, চাকরি বাকরি তো একটা কোনা টাকা। সেই সাথে যারা দিনমজুর খাটে, কিংবা যারা টোটো চালায়, কিংবা যারা রেগুলার কোনো শ্রমিকের কাজ করে, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে তাদের পারিশ্রমিকের কি দাম বেড়েছে? বাড়েনি তো, তাদের পারিশ্রমিক জায়গায় আটকে আছে। সুতরাং আমরা এই যে প্রত্যেকটা মানুষের সামনে একটা করে ভিডিও তুলে ধরি না, যে মাসিক বাজার থেকে এত টাকা সঞ্চয় করলাম, সংসারের খরচ থেকে এত টাকা সঞ্চয় করলাম, সত্যিই কি মাসিক বাজার থেকে প্রত্যেকটা মাসে 1000, 2000, 3000 টাকা করে জমানো সম্ভব হয়? এই সত্যিটা আমাকে জানিও তো, হয় কি না? আমার বর কিন্তু চাকরি করে, তার সত্ত্বেও আমি কিন্তু বলতে পারবো না যে
মাসিক বাজার থেকে আমি প্রচুর টাকা সঞ্চয় করি, এটা কখনো সম্ভব নয়, আমার তো মনে হয় সম্ভব নয়। আর জানো তো, কিপটেমি করে বেঁচে থেকে কোনো লাভ নেই, একটা না একটা দিন কিন্তু সব কিছু পড়ে রবে, আমরাই চলে যাব। দেহেও তো কিছু দিতে হয়, তাই না? সবসময় কিপটেমি করে টাকা সঞ্চয় করলাম, অথচ সেই টাকাটা ভোগ না করে চলে গেলাম, এটা কিভাবে হয়? এই জিনিসটাও কি মানা যায়? মানা যায় না তো। ক্ষেত্রে আমার মনে হয় সত্যিটা অর্থাৎ বাস্তবটা সবার সামনে আসা উচিত। এই যে আমার তেল নুনের হিসেবটা দেখছো, এই যে ডাল চাল তেলের খরচাটা দেখছো, এরপরে যদি কোনো কিছু বাড়তি আমার থাকে, তবে সেই বাড়তি টাকাটা আমার কিন্তু বাচ্চার শখ পূরণ করতেই মিটে যায়। সেখানে আমি কখনো বলতে পারবো না যে এই মাসিক বাজারের খরচা থেকে আমি 2-3 হাজার টাকা জমিয়েছি। সত্যি এটা সম্ভব নয়, আমার ক্ষেত্রে সম্ভব নয়। বাদবাকি কারা কিভাবে হিসেব করে নিকেশ করে চলে সেটা আমার জানা নেই। আর আমার মনে হয় যারা দিনমজুর করে, যারা রেগুলার শ্রমিকের কাজ করে, তাদের ক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যায় গো অনেক টাকা জমানো বাজার খরচা থেকে। কেন কি আমার বাবাও তো একটা রাজমিস্ত্রির কাজ করে, সেও কিন্তু প্রত্যেক দিন আর কি দিন আনে দিন খায়। সুতরাং আমার বাবার বাড়ির প্রত্যেক দিনের বাজার খরচও আমি দেখতে পাই। আর আমার বর যতই চাকরি করুক না কেন, তারও একটা বাধা বেতন, তারও হিসাব নিকেশ, সংসার খরচ সব আমার নিজের হাতেই। সুতরাং আমার মনে হয় কি, এই মিথ্যে কথাগুলো বলে আমার কোনো লাভ নেই। যার যা জমে আমার কিন্তু বাজার খরচা থেকে কিছু জমে না। হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা আমি মানব যে আমার যে হাত খরচার টাকা থাকে, সেই হাত খরচার টাকা থেকে আমি জমিয়ে কিছু না কিছু জিনিস কিন্তু করতে পারি। তাছাড়া বাজারের খরচা থেকে আমি কিছু করতে পারি না। যাকে তোমাদের কি মতামত ছিল আজকে আমাকে কিন্তু জানাবে। আমি জানি না যে আমি কথাগুলো ঠিক বলেছি কি ভুল বলেছি, তবে আমার তরফ থেকে আমি শিওর আছি যে আমি কথাগুলো কিন্তু একদমই ঠিক বলেছি। চলো, গল্প করতে করতে এখানে বেশ কিছু বাজার আনা হয়েছে। ছেলের কমপ্লান, সুজি, কর্নফ্লেক্স, 4 পদের ডাল, তেল। তুমি কি বলো তো, অন্যান্য মাসের তুলনায় এই কয়েকদিনের সংসার খরচাটা একটু হলেও কম। কেন কি এই 15টা দিন আমরা তো মাছ মাংস ডিম কোনো কিছুই খাবো না। সত্যি কথা বলতে কি, একটা মাসিক বাজারের হিসেবে যখন মাংস মাছ ডিম অ্যাড হয়, তখন কিন্তু খরচা মুদিখানার বাজারের থেকেও দ্বিগুণ হয়ে যায়, তাই নয় কি বলো? আচ্ছা, গল্প করতে করতে সমস্ত বাজারগুলো কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আমার ছেলে 4 বছর বয়স হয়ে গেল, এখনও সে সুজি খায়, আর এখনও তার জন্য সুজি আর মিষ্টি আমার ঘরে এক্সট্রা করে আনাই থাকে। তবে এক্ষেত্রে একটা ছোট্ট হিসাব কি বলো তো, 100 গ্রাম মিষ্টির দাম 25 টাকা নেয়, আর এই 1 কেজি একটা বোতল আনলে এর দাম হচ্ছে 120 টাকা নেয়। আচ্ছা, তবে এখান থেকে যে অর্ধেক টাকাটা বাঁচে, সেই অর্ধেক টাকাটা ওই ধরো বাদ বাকি মশলাপাতি আর সেই সাথে ছেলের খাবার দাবারেই কিন্তু শেষ হয়ে যায়। চলো, আর এখানে বেশ কিছু শ্যাম্পুর পাতা এনেছি, যেহেতু আর কয়েকটা দিন পরেই কাজ, বাড়িতে লোকজন আসবে, তাদেরও কিন্তু একটা করে শ্যাম্পু সাবান বার করে দিতে হবে। সেই ভাবনা চিন্তা করেই কিন্তু 1 চেন শ্যাম্পু নিয়ে আসা হয়েছে। তবে এটা যে আমার পুরো মাসের বাজার ছিল তা কিন্তু নয়, এই বাজারটা দিয়ে হয়তো আমার 10 দিন মতো চলবে। আর এবার বরের কাছে জিজ্ঞাসাও করিনি যে কত টাকার বাজার তুমি করে আনলে। আচ্ছা চলো, সে যেভাবে চলায় আমি সেভাবেই চলি। আজ তবে আসি, কাল আবার দেখা হবে।